শুভ সন্ধ্যা। গল্পকথা চ্যানেলে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। গল্পকথা এক অনামী কলমের বিশ্বস্ত আড্ডা। আজ থাকছে কবি দ্বিজেন পোদ্দার সম্পাদিত জাগরণ পত্রিকায় প্রকাশিত একটি গল্প। গল্পের শিরোনাম এক ম্যাজিশিয়ানের গল্প। লিখেছেন শ্রী অভিজিৎ সমাজদার। এই চ্যানেলে পাঠ করা গল্পগুলো আপনাদের ভালো লাগলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, মন্তব্য লিখুন, যাতে আমরা আরও সমৃদ্ধ হতে পারি। শুরু করতে চলেছি গল্প এক ম্যাজিশিয়ানের গল্প। ঘুম থেকে উঠে গাবলু ম্যাজিশিয়ানকে খুঁজে পাচ্ছিল না বলে টেনশন হচ্ছিল আমার। সকাল বেলাতেই ওর মার কাছে চড়থাপ্পড় খেয়ে না বসে। কোনো মতে শান্ত করে বললাম, ভালো করে খুঁজে দেখ, না পেলে বাজার থেকে এসে খুঁজে দেব। গাবলু বলল, প্রমিস? আমি বললাম, ইয়েস। সবজি বাজারে ঢুকে সন্দেহ হচ্ছিল আমার। সবুজ রঙের পটল দেখে মনে হলো পটল এত সবুজ হতে পারে। জ্যোতিষ সরকারের কাছ থেকে কিনলে অনেকটা নিশ্চিত থাকা যায়। কোন সবজিতে কি মেশানো হচ্ছে তা জানিয়ে দেয়। কিভাবে সেটা ধরতে পারবো সেটা বুঝিয়ে বলে। জ্যোতিষ সরকারের দোকানটা বাজারের ভেতরের দিকটাতে। চটপট বাজার করার তাড়া থাকে বলে নিয়মিত যাওয়া হয় না। আজ রোববার, ছুটির দিন। জ্যোতিষ সরকারের দোকানের উদ্দেশ্যে রওনা দেই। দোকানটা বন্ধ দেখে পাশের দোকানদারটিকে বললাম, জ্যোতিষ সরকার দোকান খোলেননি? আমার দিকে উদাসীনভাবে তাকিয়ে কলা বিক্রেতা বলল, মারা গেছে, 1 সপ্তাহের মতন হলো। কথাগুলো কিছুক্ষণের জন্য আমাকে স্ট্যাচু করে দিল। তবু আমি টের পেলাম কলা বিক্রেতা আমার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে আছে। তার চোখ দুটো স্বাভাবিক হয়ে গেলে বলতে শুনলাম, বেশ কয়েকজনের কাছে টাকা পেত বলে সে আমার দিকে তাকিয়ে থাকলো। তাকিয়ে থাকাতে বেশ অস্বস্তি হচ্ছিল। জ্যোতিষ সরকার আমার কাছে পেত 24 টাকা। প্রায় 1 মাসের মতন হলো ওনার দোকানে আসা হয়ে ওঠেনি। তবে এসব ঘটনা কলা বিক্রেতাকে বলাটা ঠিক হবে না। মনস্থ করে সরে পড়ি। যা যা কেনাকাটা বাকি ছিল করে বাড়ির দিকে এগোতে থাকি। মনে হচ্ছিল আমার সঙ্গে সঙ্গে জ্যোতিষ সরকারও চলছে। বাড়ির সামনে এসে মনে হলো জ্যোতিষ সরকারকে সঙ্গে নিয়ে ঢুকবো না। ঠিক করতে পেরে গেট খুললাম। বারান্দায় উঠতেই গাবলুর মার সঙ্গে দেখা হলো। বললাম, বুঝলে, সেই সবজি বিক্রি করা বুড়োটা মারা গেছে। কে মারা গেছে? গাবলুর মার মুখের দিকে তাকিয়ে মনে হলো মুখটা অন্যরকম হয়ে গেছে। চোখে মুখে লেগে আছে যেন বিস্ময়। বাজারের ব্যাগ রেখে বাইরের পোশাক ছেড়ে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে ঢুকতে যাচ্ছি, এমন সময় শুনলাম, কে মারা গেছে বললে? জ্যোতিষ সরকার সবজি বিক্রি করতো। আরে তোমাকে দেখিয়েছিলাম না একদিন, তুমি বলেছিলে মিষ্টি খাওয়াবে। বাবারে বাবা, আমি ভেবেছিলাম কে না কে। বলার পর গাবলুর মার মুখটা আগের মতন হয়ে গেল। তবে আমি ভেবেছিলাম আর একটু উৎসাহ দেখাবে। একদিন জ্যোতিষ সরকারকে মিষ্টি খাওয়াতে চেয়েছিল, আজ সে ভুলে গেছে। তবে এসব নিয়ে কাঁটা ছেঁড়াটা ঠিক হবে না। গোপন ব্যাপার, গোপনেই থাক। খবরের কাগজ হাতে নিয়ে সোফার দিকে এগোতে গিয়ে শুনলাম, ওদিকে জুনিয়রের হ্যাংওভার চলছে, সিনিয়র ঢুকলেন সবজিওয়ালার মৃত্যু সংবাদ নিয়ে। শুনে চমকে গিয়ে বললাম, সর্বনাশ, গাবলু এখনো ম্যাজিশিয়ানকে খুঁজে পায়নি? না, ওই যে উনি আসছেন। বাবা,
আমাকে দেখতে পাচ্ছ? শুনে আনন্দে গাবলুকে চুমু খেতে ইচ্ছে করে। নিশ্চয়ই ম্যাজিশিয়ানকে খুঁজে পেয়েছে। আনন্দের চোটে বললাম, দেখতে পারছি না তো। পারবেই না তো, আমি ভ্যানিশ হয়ে গেছি। সে কি রে, কি ভ্যানিশ করলো তোকে? আমিই করেছি। শুনে ভয় হয়। তার মানে ম্যাজিশিয়ানকে খুঁজে পায়নি। এখনই যদি প্রমিসের ব্যাপারটা ওর মনে পড়ে যায়, তবে কি হবে? গাবলুকে কাছে এনে পাশে বসানোর চেষ্টা করি। সোফার উপর উঠে ও আমাকে ভ্যানিশ করার তোড়জোড় শুরু করে। কাল রাতে ও গিয়েছিল নাটক দেখতে। ফেরার পথে সঙ্গে করে অনেককে নিয়ে এসেছে। রাজা, রানী, বনবিবি, রাক্ষস, পক্ষীরাজ, ঘোড়া, রাখাল বালক, আরো অনেকে। কাল রাত থেকেই বাড়িতে এসে হইচই শুরু করে দিয়েছে। ছোট বাড়িতে ঠাঁই নাই অবস্থা। অবাঞ্ছিত অতিথি সব। গাবলুর ভয় কিছু বলতে পারি না। গাবলু, এসব কি হচ্ছে? মাকে গাবলু বলল, বাবাকে ভ্যানিশ করে দিয়েছি, এই দেখো, বাবার লাগবে না। বলা শেষ করেই কুশনটা আমার দিকে ছুঁড়ল। তারপর আমার পিছনে লুকিয়ে পড়ল। গাবলুর মাকে ঠান্ডা করার চেষ্টা করতে গিয়ে বললাম, "হ্যাঁ, শিশু মনস্তত্ত্ব তো বোঝোই, আজকালকার বাচ্চা সব।" ওইসব রূপকথা দিয়ে এখন কি হয়? যত সব আজগুবি। হঠাৎ করে থেমে গিয়ে গাবলুর মা বলে উঠল, ও মারে! তারপর বাঁটা চেপে ধরল। পায়ের সামনে পড়ে থাকা শালিকটাকে ছুঁড়ে ফেলে দিল। গাবলু নিশ্চয়ই শালিকটাকে ওড়াতে গিয়েছিল। বেচারা শালিক পাখি ছোট ঘরে ঠিকঠাক ডানা মেলতে না পেরে পড়ে গেছে। গাবলুর মার হাতে বরফ ঘষে দিতে থাকি। গাবলু পাশে এসে বসে, বরফ দিয়ে ঘষতে থাকে। আমি উঠে পড়ি। কাছ থেকেই মা ও ছেলের চিরন্তন মুহূর্তটাকে দেখতে থাকি। ছবি তুলে রাখার কথা মনে হয়। মোবাইল ফোনটা হাতে নিতে শুনলাম, বাবা, জ্যোতিষ সরকারকে? শুনে আমি চমকে যাই। উত্তর না দিলে আবার যদি ওর প্রমিসের কথা মনে পড়ে। তাই বললাম, এক বুড়ো লোক, তার ছিল দোকান। সেখানে বসে সে আলু পটল বিক্রি করত। কেন করতো? ওসব বিক্রি করে পয়সা পাবে। পয়সা দিয়ে কি করবে? চাল ডাল কিনবে, রান্না করবে, খাবে। পয়সা না পেলে কি করবে? কি এবার বলো? কি বলবো? বলো, পয়সা না থাকলে না খেয়ে মরবে। কে মরবে মা? চুপ! গাবলুর মা একথা বলার পরেই মা ও ছেলে ভ্যানিশ হয়ে গেল। ফাঁকা ঘরে হঠাৎ আমার হাতের লোম খাড়া হয়ে উঠল। মনে হচ্ছিল আমার দিকে যেন জ্যোতিষ সরকার তাকিয়ে আছে। আড়াল করার জন্য খবরের কাগজটা দেখতে থাকি। বন্ধু সুজিতের ফোন এলো। ফোনে জানালো, কম পয়সা পড়াতে পারবো না। শুনে মনে হচ্ছিল বলি, তোকেও একটা সময় বিনে পয়সায় পড়াতো অনেকে। কত লোক তোকে সহযোগিতা করেছে, এখন সব ভুলে গেলি? এসব না বলে আমি ঠিক আছে বলে ফোন কেটে দিলাম। শুনলাম তাড়াতাড়ি স্নান করে নিতে হবে। রোববারের দুপুরবেলা এ সময়টা গাবলু থাকে আমার কাছে। গাবলুর মা বিশ্রাম করেন। গাবলুকে টেনে টুনে নিজের কাছে রাখতে হয়। তারপর এক সময় দুজনে ঘুমিয়ে পড়ি। আজকে ঘুম আসছিল না। গাবলু তার বন্ধু বান্ধবদের খোঁজে এদিক ওদিক করছিল। ওর আরো রাজা আরো রানী চাই। সকালবেলার প্রমিসটা মনে পড়ে গেছে ওর, তাই ওর জন্য ম্যাজিশিয়ান খুঁজতে হচ্ছিল। আমি যে গল্প শোনাই না কেন পছন্দ হচ্ছিল না। কিছুক্ষণ সময় চেয়ে নিয়ে বালিশে মাথা দিয়ে ঘুমানোর চেষ্টা করি। সিলিং ফ্যানটার দিকে তাকিয়ে মনে হলো হঠাৎ করে যেন স্পিডটা বেড়ে গেল। দামি সিলিং ফ্যানটা বাবলুর মার কেনা, আমাকে গিফট দেওয়া। অবশ্য এর পেছনে আমার হাত ছিল। গিফটটা পাওয়ার জন্য কষ্ট করতে হয়েছিল আমাকে। 3 বছর আগে গাবলুর মার স্কুলটা ছিল অনেক দূরে।
সকালবেলা বেরোতো আর ফিরতো সন্ধ্যার সময়। গাবলু ছোট, নিজের মাকে এনে রেখেছিলাম বাড়িতে। গাবলুর কথা ভেবে, গাবলুর মার কথা ভেবে, নিজের মার কথা ভেবে একদিন মনে হলো এভাবে চলবে না, কিছু একটা করতে হবে। তাই ছোটাছুটি বাড়িয়ে দিলাম। টার্গেট করলাম সামনের বন্ধটাকে। যেদিন বন্ধ সেদিন কাজে নেমে পড়ি। প্রতিদিন যে বাজারে কেনাকাটা করি সেখানে তখন শুনশান অবস্থা। ওরই মধ্যে আমরা কয়েকজন ঘুরে ঘুরে দেখছিলাম কোনো শিকার পাওয়া যায় কিনা। খবর পাওয়া গেল বাজারের চৌহদ্দির বারে কয়েকজন দোকান খুলেছে। কাছাকাছি গিয়ে আমি মরিয়া হয়ে উঠি। সঙ্গী 2-3 জনের সঙ্গে একজনের তর্ক বিতর্ক চলছিল। রক্তের গন্ধ পেয়ে ভিতরে ঢুকে পড়ি। জ্যোতিষ সরকারের মুখোমুখি হই। প্রথমে ঘাবড়ে গিয়েছিলাম। জ্যোতিষ সরকারও খড়কুটো ধরার মতন আমার দিকে এগিয়ে এসে সাহায্য চায়। একবার জ্যোতিষ সরকারের মুখের দিকে চেয়ে, একবার গাবলুর মার মুখটা সামনে এনে আমি দোলাচলে পড়ে যাই। শেষ পর্যন্ত আমি বলে উঠলাম, দোকান বন্ধ করো। নিজের গলার আওয়াজ শুনেই নিজেই চমকে উঠলাম। সামনে সাজিয়ে রাখা আলু, বেগুন, ফুলকপি, বাঁধাকপিগুলো যেন থক থকে লাল রঙে পড়ে যাচ্ছিল। কাঁচা রক্তের গন্ধ টের পাচ্ছিলাম। গাবলুর মার ক্লান্ত রুক্ষ মুখটাকে চনমনে করে তোলার জন্য কষে একটা লাথি মারি। আমার পায়ের নিচে ফুলকপি থেঁতলে যাওয়ার ধ্বনি ওঠে, জিন্দাবাদ জিন্দাবাদ। এখন ধুনির আওয়াজ আর ফুল স্পিডে ঘোরা ফ্যানের আওয়াজ মিলেমিশে এক হয়ে যাচ্ছিল। কাছের স্কুলে আসার পর গাবলুর মা সিলিং ফ্যানটা উপহার দিয়েছিল। এই দুপুরবেলায় সিলিং ফ্যানটার দিকে তাকিয়ে ভয় করছিল আমার, যদি ভেঙে পড়ে। গাবলুর দিকে আরো একটু সরে যেতে শুনলাম, ম্যাজিশিয়ানটা কোথায়? ম্যাজিশিয়ান কি করে রে গাবলু? ভ্যানিশ করে দেয়। আচ্ছা, তারা ভ্যানিশ করছি। সিলিং ফ্যানটার দিকে তাকিয়ে আস্তে আস্তে 1, 2, 3 গোনার মতো করে রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন, ইনভার্টার, মোটর বাইক, 24 ভরি সোনা এসব গুনতে থাকি। সবই গাবলুর মা কাছের স্কুলে আসার পরে হয়েছে। ভাবতে থাকে এইবার গাবলুকে ভর্তি করাতে হবে সেন্ট্রাল স্কুলে। ভাবতে ভাবতে মনে মনে বলতে থাকি, ওম শান্তি, ওম শান্তি। শান্তির জল ছিটিয়ে আস্তে আস্তে জ্যোতিষ সরকারকে ঘর থেকে বের করে দিয়ে গেটের বাইরে ছেড়ে দিই। এসব করতে গিয়ে ঘুম পাচ্ছিল। পড়া শেষ হলে ঘুমের জন্য রেডি হতে শুনলাম, বাবা তুমি কি ম্যাজিশিয়ান? আমি গাবলুর দিকে তাকিয়ে থাকি। এখন ওকে হ্যাঁ বলবো নাকি না বলবো বুঝতে পারি না। ধন্যবাদ।